দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট ডায়েরি। আমি খুব ছোট ছোট মানে জিনিসপত্র খুব পছন্দ করি, মানে খুব বড় জিনিসের থেকে আমার ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। স্মল থিং, যেমন একটা তো পেয়ে গেছি অলরেডি, একটা মিনিয়েচার, যেটা আমার খুব কেনার ইচ্ছা ছিল এতে গিয়ে তোমার রামকৃষ্ণ পরমহংস দেবের ওখানে, বাট আমি কেনা হয়নি তখন। বাট এটা মিনিয়েচার ভার্সনে পেয়ে যাবো আমি বুঝতে পারিনি। তো বাট হয় অ্যাকচুয়ালি যেটা ম্যানিফেস্টেশন বা তোমার যেটা বলা হয় ল অফ অ্যাট্রাকশন, এগুলোর ওপরই নির্ভর করে ওঠে। যখন এটা দুটোভাবে যদি আমরা ভাগ করে দিই, যে মানে ছেলেদের এবং মেয়েদের দিতে, মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি ওদের কনসিয়াস মাইন্ডটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট থাকে, তাদেরই অ্যাক্টিভেট থাকে যারা মানে খুব রুটেড হয়, ডিপলি রুটেড, মানে হচ্ছে গিয়ে মানে মাটির কাছাকাছি বা আর্থিং সিস্টেমটা যাদের খুব বেশি থাকে। যেমন আমি আগের দিন দৃশ্যম 2 মুভিটা দেখছিলাম এবং আমি খুব ভীষণ মানে একদম সেন্স অফ হিউমার আমার এতটা বেশি, আমার প্রচুর মানে আগে আমি এটা বুঝতে পারতাম না। আমি নিজে ভাবতাম যে স্বপ্নদোষ বা যে ডেজাভু বলে, সেটা নয়। অ্যাকচুয়ালি আমার সাইকিক অ্যাটাক হয়। সাইকিক অ্যাটাকগুলো মানে কি, ধরো আমি 10 বছর আগের ঘটনা, আমি ছোট বছরে মানে 10 বছরেই আমি স্বপ্নে দেখে নিচ্ছি 10 বছর পরে আমার সাথে কী ঘটনা ঘটবে। সো এটাকে বলে সাইকিক অ্যাটাক। সাইকিক অ্যাটাক সবার সাথে হয় না। খুব যারা মাটির সাথে যেমন ধরো সাউথ ইন্ডিয়ান তুমি যদি মুভিগুলো দেখো, যেমন দৃশ্যম 2 আমি দেখলাম, খুব ছোট একটু অংশটা দেখে আমি মানে মনে পড়ে গেল। এবং তখন কিন্তু তাদেরকে খিঁচুনি বা একটা তড়কার সৃষ্টি হয়, কারণ তারা ভয় পেয়ে যায় বা তারা ভাবতে থাকে যে ওই জিনিসটা কী ছিল বা কে ছিল বা কেন, বা তারা হচ্ছে বুঝতে পারে না। কিন্তু তাদের ওই থেকে সেন্স অফ হিউমারটা ভীষণ মানে আনপ্রেডিক্টেবল ভাবে চলে আসে। বিশেষ করে তাদের যারা খুব ঠাকুরে বিশ্বাসী, খুব মানে ছোট থেকে ঠাকুরকেই তাদের মানে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে বা ঠাকুরের প্রতি সমর্পণ তাদের এতটা বেশি। যেমন আমি যদি বলি আমি ছোট থেকে শিবকেই চেয়েছি, তো আমি শিবকেই চেয়েছি। বেলপাতা কিন্তু ৩ টে পত্র হয়, তার মানে একটা শিব, একটা ম মহেশ্বর, একটা বিষ্ণু, আর একটা হচ্ছে তোমার ব্রহ্মা। কিন্তু আমি যদি শিবকে চেয়ে থাকি তাহলে শিবকেই চেয়েছি। কাজেই নির্দিষ্ট টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে। যেকোনো গোল আগে সেট করার আগে আমাদেরকে টার্গেটটা অ্যাচিভ করতে হবে। যদি আমি ভাবি আমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাই বা যদি আমি ভাবি নিট ক্র্যাক করতে চাই, তাহলে সেই অনুযায়ী আমাকে আগে টার্গেটটা সেট করতে হবে। তবে গিয়ে আমি এটা হিট করতে পারবো। এরকম নয় যে আমি সব দিক দিয়ে সব মানে চেষ্টা করছি, আমাকে আকাশে পড়তে হচ্ছে, আমাকে এখানে করতে হচ্ছে, ওখানে করতে হচ্ছে। লাস্ট অব্দি কিছুই হচ্ছে না। তো সেটা কখনোই করা যাবে না। আমাকে একটা মানে এতে আমাকে অবলম্বন করে দাঁড়িয়ে থাকতেই হবে। মানে ত্রিশূলটা হাতে ধরতে হবে আরকি, যেটাকে বলা যায়। তো সেরকম আমার হাতেও ২ টো ত্রিশূলের চিহ্ন ২ টো হাতেই রয়েছে। তো দেখো, এটা আমি কাশ্মীরে তখন লিখেছিলাম। দেখো টাইমিংটা আমি লিখেছি দেখো। আ ১ সেকেন্ড। আমি জানি না এটাকে কি বলে, ম্যানিফেস্টেশন বলে, কি বিলিফ সিস্টেম বলে, কি বলে জানি না। বাট আমি প্রচণ্ড লিখতে ভালোবাসি। আমি যখনই কোথাও ঘুরতে যাই, সেটা ছোট্ট একদম ছোটবেলা থেকে আমি যেখানে ঘুরতে গেছি, আমি সেখানেই সঙ্গে সঙ্গে লিখে রেখেছি যে কখন গেছি, কার সাথে গেছি, কাদের সাথে গেছি, কীভাবে মজা করেছি। দেখো এটা 22/22/24 ট্রেন এট শালিমার স্টেশন। টাইমিং কত দেখো, ৮টা ৪৫ PM। দেখো এখানে ৪ আর ৫ যোগ করে ৯। তাহলে ৮ আর ৯ এর মধ্যে তাহলে গ্যাপ দেখতে পাবে 1। প্রত্যেকটা সংখ্যার এই যে আমি ১ সেকেন্ড লিখতে 1 আর 0, এই যে দেখছো না, এই দুটো সংখ্যা, এই দুটোর মধ্যে প্রত্যেকটা নাম্বার ঘোরাফেরা করছে। 0 টা তুমি 1 করবে, 0 1 2 3 4 করবে 9, আবার 9 + 0 মানে 10 এ আসবে। তো এইটাই হচ্ছে পুরো পৃথিবীতে, এটাই রোটেট হয়ে যাচ্ছে জিনিসটা। পুনর্বার করে রোটেট হচ্ছে, ঠিক আছে? যতক্ষণ এই রোটেশনটা পুরোটা হবে ততক্ষণ কিন্তু একটা মানে পাক কমপ্লিট হবে না। যেমন পৃথিবীতে যদি আমি বলি যে এইভাবে আবর্তন হতে ঘুরছে, ঠিক আছে? তাহলে পৃথিবীর পাক করতে তো সময় লাগবে, ঠিক আছে? যেটা হচ্ছে সেটা পুরোটাই ১ থেকে ১০ নাম্বার বাইনারি নাম্বার যেটাকে বলে। তুমি দেখবে বাইনারি নাম্বারে কি আছে, যেটাতে কম্পিউটার বোঝে। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। এখানে আমি লিখে ফেলেছি গো, এটা আমার মুছতে হবে। তো এই অন অফও কিন্তু এটার উপরে নির্ভর করে। 0 মানে হচ্ছে 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। তো প্রত্যেকটা এইটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার এখানে দেখো কি সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে দেখো কি দিয়েছি। I love Krishna and he loves me. I give my hand to Krishna because I know he can't lift my hand. There is no difference in between Hari and her. Here, Hari means Krishna, Narayan, and her is Shiva, Mahadev. Mahadev is always in calm mood. কাম মানে শান্তভাবে থাকে। তাহলে এখানে যেটা তোমরা বুঝতে পারলে যে আমরা বিভিন্নভাবে মানে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্নতা খুঁজি। কত মানুষকে আমরা ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি। একজনকে যেটা আরেকজনকে, আরেকজনকে আরেকজন। কিন্তু আমরা যদি এটা করতে পারি যে আমরা সবার সাথে আলাপ করলাম, তাদের সাথে কথা বললাম। কিন্তু মানে যে মানে যদি আমরা ধরি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা আছে দেখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা যদি খুব বড় মানে হইতো, আমি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল মানে
ফ্যান ঠিক বলবো না, আমি ক্রেজ আছে ওনার প্রতি আমার একটা, যে ওনার সম্বন্ধে রিসার্চ করার ইচ্ছাটা আমার খুব রয়েছে। যে অনেকেই এটা ওটা লিখে ওনার সম্বন্ধে, কাদম্বিনী দেবী চিঠি লিখছে, এর যে ডিজায়ারটা কিন্তু অন্যভাবে আসে। মেয়েদের ডিজায়ার, ছেলেদের ডিজায়ারের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। মেয়েরা তোমাকে যেভাবে দেখবে, অন্য একটা ছেলে কিন্তু তোমাকে অন্যভাবে দেখতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার বৌদিকে বৌদির সম্মানটাই দিতে, এবং সেই জায়গাতে দিত। এবং তোমরা জানো কিনা জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর যে মানে যে স্ত্রী ছিলেন, সেই স্ত্রী, ওনার নামটা আমার এখন এক্ষুনি মনে পড়ছে না, তো সেই স্ত্রীও কিন্তু তার বৌদিরই বাপের বাড়ির পাড়ার একটা গরিব মানে মেয়ে ছিল। এবং ওনার কিন্তু বৌদি যে কাদম্বিনী, সেও কিন্তু ওনাদের বাড়িতেই কাজ করতো, সেই কাজের লোকের মেয়ে ছিল, ঠিক আছে? তো ফলে নাজারিয়াটা দেখো, মানে দেখার চিন্তা ভাবনাটা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বৌদিকে বৌদির সম্মানই দিত। কাদম্বিনী দেবী কিন্তু তার স্বামীকেই ভালোবাসতো অ্যাকচুয়ালি। এবং তোমরা যদি ওই গল্পটা পড়ে থাকবে, যে একটা শিমুল গাছে একটা গল্প ছিল, অনেকে পড়ে থাকবে। তো শিমুল গাছটা যে পুঁতেছিল, ওটা কিন্তু রবীন্দ্রনাথের ছেলে না, ওটা কিন্তু ওর দাদার ছেলে, অবনীন্দ্রনাথ ঠাকুরেরই ছেলে ছিল, ঠিক আছে? তো এই যে ঠাকুর পরিবারে অনেক সময় হতো। দেখো এখানে কি লেখা আছে, ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, হৃদয়ে মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাধ সাথ। কোথা পীড়িত দিবারত হেরে তাহারে অভয়ে, হেরো তাহারে অভয়, হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় দাম, হেথা পুরিবে সকল কাম নিভৃত অমৃত আলয়। তাহলে, এবং তোমরা জানো কি জানো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জমিদার বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিল। ওনার পরে কিন্তু আর ছেলে হয়নি, মেয়ে হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো, কিন্তু উনি লাস্ট। এবং ততক্ষণে ওনার পিতা হয়ে গেছেন কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি বিহারে একটা যে গাছ ছিল, শিমুল গাছের তলায় বসে ওনারা কিন্তু প্রথম মানে সিদ্ধি লাভ করেছিলেন। উনিও কিন্তু পরম পিতা বা ঈশ্বরকে ওনার মধ্যে পেয়েছিলেন, এবং ওই শিমুল গাছের তলায় বসে উনি সিদ্ধি লাভ করেন। তাই তো আমরা যে আবার কামরূপ কামাখ্যা গাছ দেখি, সেটাতে রামকৃষ্ণ পরমহংস সব সিদ্ধি লাভ করেছিলেন। তেমন উনি কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর শিমুল গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছেন। দেখবে শিমুল তলা, শিমুল পলাশ দুটো বিভিন্ন গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছে, যে বিবিধের মাঝে দেখো মিলনও মহান। এই যে আজকালকার দিনে যেটা হচ্ছে, হিন্দু মুসলিম বাংলা খ্রিস্টান, তুমি ভারতীয় আমি ভারতীয় নই, আমরা বাংলাদেশি, এইটা কিন্তু আগে ছিল না। উনি যে রাখি সৃষ্টি করেছিল, তার মধ্যে কিন্তু উনি এই বার্তাই দিতে চেয়েছে, আমরা সবাই এক। ভারতবর্ষ কিন্তু আগে একটাই ছিল এবং অদ্বিতীয় ছিল। পুরো এশিয়ার বাইরে ফ্রান্স, জাপান, ইউরোপ, রাশিয়া, ফার্সি, তেলেগু, তেলেগু বলছি, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, সবাই কিন্তু এসেছে ব্যবসার জন্য। কিন্তু ইংরেজরা কি ছিল, চালাক চতুর ছিল। ওরা কি করেছে, ব্যবসার সাথে সাথে ভারতবর্ষকে কবজা করার চেষ্টা করেছে, এবং কবজা করার চেষ্টা করার পরে কিন্তু ওরা যখন চলে যায়, ওরা তখন ভাবে যে কিছু একটা এমন তৈরি করে দিয়ে যায় যাতে এই ভারতবর্ষটা আলাদা হয়ে যায়। তখনই কিন্তু ওরা তখনই ওটা কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ভাগ করে, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান করে দেয়। এবং বাংলাদেশটা কিন্তু আগে ভারতবর্ষের সাথে অন্তর্গত ছিল। এই যে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, আবার দক্ষিণে তুমি যাও, তুমি পশ্চিমে যাও, পূর্বে, তো প্রত্যেকের মাঝে যে একটা সংস্কৃতি ঘোরাফেরা করছে, এই সংস্কৃতিটা কিন্তু এক এবং অদ্বিতীয়, যার টানে প্রত্যেকটা জাতি সম্প্রদায় সবসময় আসতে চায় ভারতবর্ষের কাছে। কেউ আসে জামা কাপড় বিক্রি করতে, কেউ আসে সুগন্ধি দ্রব্যের জন্য, কেউ আসে ভারতের যে পাটজাত যে দ্রব্য সেগুলোর জন্য, আবার কারো কাছে দারচিনি এটা ওটা সেগুলোর জন্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গোয়া, দমন, দিউ সবই কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের মধ্যে যেটা উনি দেখাতে চান, যেটা হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলনও মহান। আমরা এত ঝামেলা করি, এত ঝঞ্ঝাট করি, তুমি নও আমি নই, আমরা সবাই আলাদা, কিন্তু এটা কিন্তু মেন বার্তা নয়। বার্তাটা এটাই যে তুমি জ্ঞানের চোখ খোলো, জ্ঞানের চোখ দিয়ে যদি তুমি দেখো, তখন তুমি দেখতে পাবে সব জাতি ধর্ম সবার ওপরে আছেন ভগবান, এবং তার ওপরে আমরা কেউ যেতে পারি না। তিনি যে সিদ্ধান্তটা নেন, সেই সিদ্ধান্তের ওপরে আমাদের আস্থা রাখতে হয়, আমাদের ভরসা রাখতে হয়। শুধু সময়ের ওপর আমরা যদি ছেড়ে দিতে পারি, তাহলে দেখবে যে ভগবান শাশ্বত রূপ নিয়ে, বিভিন্ন রূপ নিয়ে তোমাকে হেল্প করবে। তোমরা জানো কিনা জানি না, বা কতজন বিশ্বাস করো, আমি ছোটবেলায় না একটা খুব সুন্দর একটা মানে বেশ একটা মানে গডের যে প্রতীকী রূপটা আছে, যে ওটা পেয়েছিলাম, ক্রুশের যে মানে ভগবান ভিতরে, আমি সেদিকে খুব মানে আমাকে বকা দিয়েছিল, মামিরা করছিল। তো আমি সেদিকে খুব কাঁদছিলাম বসে বসে, ঠিক আছে? তখন আমি দেখলাম একটা ছোট্ট কি সুন্দর গডের একটা এবং সেটা চিক করছে, মানে আলোটা পড়েছে, আর ওটা কিন্তু ময়লার মধ্যে পড়েছিল। আমার মানে যে মামি, মদন মামি, উনি ঝাড় দিয়ে ফেলে দিয়েছে ওনার ঘর থেকে নোংরাগুলো তখন। আর ওইখানে যে রেটা পড়ছে না, সেটা এত ঠিকরে আভাটা বেরিয়ে আসছে। আর আমার ছোটবেলায় খুব কি বলতো, খুব এক্সপেরিমেন্টের ছিল। তো আমি বলতে কি জিনিস ওটা একবার দেখি, তো আমি এটা সরিয়ে
পড়ি একটুখানি দেখি না, কিন্তু ওখানে দেখি না ওই ক্রুশের চিহ্নটা, হয়তো আমার কোনো দাদা বা ভাইরা হয়তো পড়তো লকেট-ফকেট বা কোথাও থেকে হয়তো পেয়েছে, মামা এনে রেখেছিল। তারপর ওই যে আমি ওটা রেখে এনেছি, তোমরা ভাবতে পারবে না যে ওটা আনার ফলে আমি কত উপকার, মানে আমি জানি না উনি বিভিন্নভাবে আমাকে বাঁচিয়েছে। একবার আমি আমাদের স্কুলে প্রচণ্ড র্যাগিংয়ের আমি সম্মুখীন হচ্ছি, এবং শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইন, আদালত সব জায়গায় এই র্যাগিংটা চলে। এইজন্যই আমি বলেছিলাম যে কেন সব জায়গায় সর্বস্তরে কাউন্সেলিং এর প্রয়োজন হয়। কেননা মানুষের মধ্যে চেতনা জাগ্রত করার দরকার হয়। কেননা মা-বাবারা আমাদের বলে যে, "ও ভালো রেজাল্ট করছে, তুমি কেন করতে চাও? ও ১ নম্বর বেশি পেয়ে গেল, তুমি কেন ২ নম্বর কম পেয়ে গেলে?" এইটা কিন্তু করলে হবে না। পজিটিভ প্যারেন্টিংটা শিখতে হবে।